যদি আমি আপনাকে প্রশ্ন করি, আপনার মোবাইলে সেট করা নম্বরের মধ্যে কতগুলো নম্বর আপনার মনে আছে, তাহলে আপনার উত্তর হবে হয়তো 10টা বা 12টা বা সর্বাধিক 20টা। প্রায়ই আমরা কিছু না কিছু খাতায় লিখে রাখি যাতে প্রয়োজনে সেটা খুব সহজেই পেয়ে যায় বা মনে করতে পারি। কারণ আমাদের চিন্তাভাবনায় এমন হয়ে গেছে যে আমাদের কোনো কিছু মনেই থাকতে চাই না। দেখা যায় আমরা যা দেখেছি বা পড়েছি সেটা একসময় আমাদের স্মৃতিশক্তি থেকে হারিয়ে যায়, যার কারণে আমরা সেটাকে কম্পিউটারে বা মোবাইলে সেভ করে রাখি। কিন্তু সত্যি তো এটাই, আমরা টেকনোলজি মানে কম্পিউটার বা মোবাইলের উপর নির্ভর হয়ে পড়েছি। কারণ এটা আমরা স্বীকার করে নিয়েছি, আমাদের কিছু মনে থাকুক আর না থাকুক কিন্তু কম্পিউটার আর মোবাইল সবকিছু মনে রাখবেই। আর এইভাবেই আমরা টেকনোলজিকে আমাদের বুদ্ধির থেকেও বেশি শক্তিশালী হিসাবে স্বীকার করে নিয়েছি। কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়, কেননা যে কম্পিউটার আবিষ্কার করেছেন তিনিও একজন মানুষ। আর যারা টেকনোলজিকে প্রতিনিয়ত আপডেট করে চলেছে তারাও একজন মানুষ। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন এক মহাপুরুষের উদাহরণ দিতে যাচ্ছি যিনি প্রমাণ করে দিয়েছেন টেকনোলজির থেকে মানুষের বুদ্ধি অনেক বেশি শক্তিশালী। তাঁর স্মৃতিশক্তি ছিল হুবহু জেরক্স মেশিনের মতো। তিনি প্রায় 700 পাতার বই মাত্র কয়েক ঘন্টা অধ্যয়ন করেই তার প্রতিটা শব্দ লাইন বাই লাইন মুখস্থ বলে দিতে পারতেন। হ্যাঁ, তিনি আমাদের দেশের একজন মহান ব্যক্তি, স্বামী বিবেকানন্দ। একবার জার্মান দার্শনিক ডক্টর পল ডিউসেন স্বামীজিকে তাঁর বাড়িতে রাতের খাবার খেতে নিমন্ত্রণ করেন। খাবার শেষে দুজনে মিলে জীবন দর্শন, যোগ ও আধ্যাত্মিকতার আলোচনা করছিলেন। ডাক্তারবাবু হিন্দু ধর্মের একজন বড় প্রশংসক ছিলেন এবং ভারতীয় লিপি, সংস্কৃতি এসব বিষয়েও তাঁর অগাধ পাণ্ডিত্য ছিল। কথা প্রসঙ্গে ডাক্তারবাবু ওনার টেবিলের উপর রাখা একটা বই সম্পর্কে ভূয়সী প্রশংসা করছিলেন। তখন স্বামীজি ওনাকে ওই বইটা 1 ঘন্টার জন্য ওনাকে দিতে বললেন। ডাক্তারবাবু বললেন, মাত্র 1 ঘন্টা? আপনি কি ব্যঙ্গ করছেন নাকি? আমি গত কয়েক সপ্তাহ ধরে বইটা পড়েও কিছুই করতে পারলাম না, আর আপনি 1 ঘন্টার মধ্যে কি করে পারবেন? তাছাড়া এই বইটা তো জার্মান ভাষায় লেখা, ওই ভাষার তো আপনি কিছু জানেন না। কিন্তু শেষ পর্যন্ত উনি বইটা স্বামীজিকে দিলেন। স্বামীজি বইটা 2 হাতের মাঝে নিয়ে ধ্যানমগ্ন হলেন। 1 ঘন্টা পর উনি ওই বইটা ফিরিয়ে দিয়ে বললেন, এই বইতে তাৎপর্যপূর্ণ কিছুই নেই। ডাক্তারবাবু বিরক্ত হয়ে বললেন, এই বইটি একটুও না পড়ে আপনি এই মন্তব্য কি করে করলেন? স্বামীজি শান্ত স্বরে বললেন, এই বই থেকে আপনি আমাকে যে কোনো প্রশ্ন করুন। ডাক্তারবাবু বইটার বিভিন্ন জায়গা থেকে অনেক প্রশ্ন করলেন এবং অবাক হয়ে দেখলেন এই ভারতীয় সন্ন্যাসী সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিলেন। এইরকম আরও একটা ঘটনা যা আমি কিছুদিন আগে এক ভিডিওর মাধ্যমে জানতে পারি। একবার এক জাহাজে করে স্বামী বিবেকানন্দ কোথাও যাচ্ছিলেন, আর সে সময় জাহাজের ক্যাপ্টেনের কাছ থেকে একটা খবরের কাগজ চেয়ে জাহাজের ডেকে বসে ওটা পড়ছিলেন। মিনিট 15-র মধ্যে তাঁর পড়া হয়ে যায়, কিন্তু তখনই হাওয়ায় কাগজটা উড়ে গিয়ে সমুদ্রে পড়ে যায়। এতে জাহাজের ক্যাপ্টেন ভীষণ রেগে যায়। তখন স্বামীজি একটা খাতায় ওই নিউজ পেপারের সবগুলো খবর তাকে লিখে দেয়। পরে জাহাজ যখন বন্দরে আসে তখন সেই খাতার লেখার সঙ্গে খবরের কাগজ মিলিয়ে দেখা হয়, আর দেখা যায় খাতার লেখা আর কাগজের লেখা হুবহু এক, লাইন বাই লাইন সব সেম। তাঁর স্মৃতিশক্তি দেখে সে সময় সবাই হতবাক হয়ে গেছিল। এমন একটা ঘটনা একটা লাইব্রেরিয়ানের সঙ্গেও হয়েছিল। স্বামীজি লাইব্রেরি থেকে প্রতিদিন একটা বই নিয়ে যেতেন এবং পরদিন সেটা ফেরত দিয়ে অন্য একটা নিয়ে যেতেন। লাইব্রেরিয়ান ব্যাপারটা কিছুতেই বুঝতে না পেরে শেষমেশ স্বামীজিকে প্রশ্ন করলেন, আপনি প্রতিদিন একটা করে বই নিয়ে যান আর পরদিন সেটা আবার ফেরত দিয়ে যান, আপনি যখন বই পড়বেন না তাহলে কেন রোজ বই নিয়ে যান? তখন স্বামী বিবেকানন্দ বলেন, আমি সব বই পড়ি। লাইব্রেরিয়ান বিশ্বাস করতে না পেরে সেই বইগুলো থেকে কিছু প্রশ্ন করেন স্বামীজিকে, আর বিবেকানন্দ সব প্রশ্নের সঠিক উত্তর দেন, এমনকি কোনো পেজ নম্বরে কোন প্যারাগ্রাফে সেই প্রশ্নের উত্তর আছে সেটাও বলে দেন। লাইব্রেরিয়ান স্বামীজির স্মৃতিশক্তি দেখে হতবাক হয়ে যায়, আর তার কাছ থেকে এমন তীক্ষ্ণ স্মৃতিশক্তির রহস্য জানতে চাই। উত্তরে স্বামী বিবেকানন্দ বলেন, ধ্যান ও ব্রহ্মচর্যের ফলে এমন স্মৃতিশক্তি হওয়া সম্ভব। আমরা যা দেখি বা পড়ি সেটা আমাদের মস্তিষ্ক কখনো ভুলে না, শুধু আমাদের মস্তিষ্কের ক্ষমতাকে বুঝতে শিখতে হবে। তার জন্য প্রয়োজন ধ্যান ও সঠিক অনুশীলন।